আদিয়া অবাক হয়ে ফারিসের কথা শুনল, সেই সাথে অবাক হলো রিশাকে দেখে। মেয়েরা না মায়ের জাত হয়, মায়ের জাতের বুঝি এমন কথা বলতে পারে? 3 বছর আগে ফায়াজের বয়স কত ছিল? 1 বছর। 1 বছরে একটা ছেলেকে এই মেয়ে কিভাবে অনাথ আশ্রমে দিয়ে দেওয়ার কথা বলতে পারে? বুক কাঁপলো না এই মেয়ের? আবার আজকে এসেছে বড় গলায় কৈফিয়ত চাইতে। রাগে আদিয়ার চল শক্ত হয়ে এলো। ফারিসের এতগুলো কথা বলার পরও রিশার চোখে মুখে অনুশোচনা বা অনুতপ্ততা দেখা গেল না। সে কুটিল হেসে বলল, যাকে বিয়ে করেছো সে জানে ফায়েজের সম্পর্কে? জানে একটা বাপ মা ছাড়া ছেলের দায়িত্ব তুমি নিজের ঘাড়ে নিয়েছো? জানে এইসব ওই মেয়ে? বলনি নিশ্চয়ই। বললে আসলেই কোনো মেয়ে থাকবে না তোমার সাথে। উটকো ঝামেলাকে মাথায় নিতে চায় বলো? এবার আদিয়া চুপ থাকতে পারল না। রিশাকে চেয়ার থেকে উঠিয়ে সপাটে একটা থাপ্পড় মেরে দিল তার গালে। আদিয়ার হাতের দানবীয় চর খেয়ে রিশা নিচে পড়ে গেল। আদিয়াকে বাহু ধরে উঠিয়ে আনলো। আরও একটা থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠাতেই ফারিস তাকে আটকে দিল। আদিয়া, লিভ হার, আর বেরো না। ছাড়ুন আমায়। আজকে ওর একদিন কি আমার একদিন। ওর সাহস কি করে হয় আমার ছেলেকে নিয়ে এতগুলো কথা বলার, ওকে উটকো ঝামেলা বলার? এই মেয়েকে তো আমি আজকে মেরেই ফেলবো। রিশা এখনো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সে জীবনও এমন থাপ্পড় খায়নি। বাপ মায়ের আদরে বাদর হয়ে যাওয়া সন্তান সে। তার গায়ে কেউ কখনো টোকাও দেয়নি, তাই এই থাপ্পড়টা হজম করতে একটু সময় লেগেছে তার। উপরন্ত সে আদিয়ার এমন ব্যবহারের মানে বুঝতে পারছে না। এই মেয়েকে এভাবে কেন রিয়াক্ট করলো কিছুই বুঝতে পারছে না রিশা। তুমি এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলেছো? তোমাকে তো আমি কি করবি তুই? হ্যাঁ, ভয় পাই আমি তোকে? বেয়াদব মেয়ে মানুষ। তোর সাহস কি করে হয় আমার ছেলেকে উটকো ঝামেলা বলার? আমার ছেলে তোরটা খায় না, তোরটা পড়ে। কোন সাহসে তুই আমার ছেলেকে ঝামেলা বলিস? বেয়াদব মেয়ে, তোর মুখ ভেঙে দেবো আমি মেরে। আদিয়া রেগে আরো অনেক কথা বলল। রিশার আর বুঝতে বাকি রইল না ফারিস এই মেয়েকেই বিয়ে করেছে। আদিয়ার ওপর রিশার রাগটা আরেকটু বাড়লো এবারে। টাক পেখম লাগালেই কখনো ময়ূর হয়ে যায় না। কি ভেবেছো ফারিস আহমেদকে হাত করে তাকে বিয়ে করে ক্লাসে উঠে গেছো? লুক এট ইউ। তুমি তো ফারিস আহমেদের নখের চোখও নও। কি দেখে ফারিস আহমেদ তোমাকে বিয়ে করলো বলো তো? নাকি কিনে নিয়েছে? ছেলের জন্য ন্যানি বানিয়ে রেখেছে তোমাকে, নাকি নিজের জন্য রক্ষিত করে নিয়েছে? কোনটা বলো দেখি? রিশার কথা শেষ হতে না হতেই আরও একটা দানবীয় থাপ্পড় পড়ল তার নরম গালে। এবারে থাপ্পড়টা দিল ফারিস আহমেদ নিজে। রিশা আবারও নিচে পড়ে গেল। নেক্সট টাইম যেন আমার অফিসে আশেপাশে তোমাকে না দেখি। যেদিন দেখবো সেদিন খুন করে ফেলবো। মাইন্ডেড। রিশাও কম যায় না, সে তেজি গলায় পড়ল। কাজটা তোমরা ভালো করলে না। তোমাদেরকে তো পরে দেখে নেব। এর দাম তোমাদের দিতে হবে, খুব ভালো দাম দিতে হবে। পরে দেখবি কেন? আমরা কি চলে গেছি নাকি চোখ অন্ধ হয়ে গেছে? দেখতে হলে এখনই দেখ, বেয়াদব মেয়ে একটা। বলল আদিয়া। রিশা কিছুক্ষণ ফারিস আর আদিয়াকে হুমকি ধামকি দিয়ে বেরিয়ে গেল। রিশা চলে যেতেই দম ফেলল ফারিস। এ মেয়ে আসলেই বেয়াদব, মুখে লাগাম নেই আর না আছে চরিত্রে। এই মেয়ে তো বেরিয়ে গেছে ঠিকই, তবে রিশা যে চুপ করে থাকবে না তা ফারিস জানে। কিছু একটা এই মেয়ে করবে, আর তা যে খুব কুৎসিত হবে তাও ফারিস আন্দাজ করতে পারছে। অফিসের ছাদে পাশাপাশি বসে আছে ফারিস আর আদিয়া। দুজনে নিশ্চুপ তাকিয়ে আছে বিশাল অম্বরে। আজকের আকাশটা সুন্দর বেশ, বাতাসে শীতের আগমনী ঘ্রাণ। শীত এলো বলে। কি ভাবছেন? কিছু না। চর দেয়াটা মনে হয় ঠিক হয়নি আপনার। আপনি চর দেয়ায় ও অনেক অফেন্ডেড হয়ে গেছে। আপনার থেকে এমনটা ও আশা করেনি। আপনি বিয়ে করেছেন শুনে এমনিতেই বেচারি দুঃখী ছিল। চরটা দিয়ে কাটা গায়ে নুনে ছিটা দিয়ে দিয়েছেন একেবারে। আমার সামনে কি আমার বউ বাচ্চাকে অপমান করলে আমি দাঁড়িয়ে দেখবো চুপচাপ? তবুও হাত তোলা ঠিক হয়নি আপনার। পাশার কিছু বলল না। সে এখন ফায়াজকে নিয়ে চিন্তিত। এই মেয়ের আগের বসে ফায়াজের কিছু না করলেই হয়। রেশু খুব ভালো মতোই জানে ফায়াজ ফারিসের দুর্বলতা, ফায়াজ যে আদিয়ারও দুর্বলতা, তা সে আজকে ভালো মতনই বুঝেছে। এখন ফায়াজকে টার্গেট না করলেই হয়। এই মেয়ে এতটাও ভালো নয় যে একটা বাচ্চাকে নিজের প্রতিশোধের হাতিয়ার বানাবে না। আপনি ফাইয়াজকে নিয়ে চিন্তিত, তাই না? ফারিস মাথা দুলালো। আদিয়া ফারিসের হাতে হাত রাখলো, ভরসা দিয়ে বলল, চিন্তা করবেন না, আমরা আছি তো। ফাইয়াজকে ঠিক রক্ষা করবো আমরা। তুমি ফায়াজকে অনেক ভালোবাসো, তাই না? কেন বাসবো না? একটা মাত্র হাঁসের বাচ্চার মতো ছেলে আমার, দেখলেই তো আদর আদর পায়। খালি ভালোবাসতে ইচ্ছে করে। আর ছেলের বাপকে ভালো ভালোবাসতে ইচ্ছে করে না?
আদর দিতে ইচ্ছে করে না? আদিয়া ফার্সের দিকে তাকালো। লোকটার চোখে মুখে এক অন্যরকম ঘোর। আদিয়া বিরক্ত হলো। এই লোক যখন তখন এক অন্য ঘরে চলে যায়, যখন তখন এই লোকের রোমান্টিক মুড অন হয়ে যায়। এখন কি এসব বলার সময়? ছেলের বাপকে ভালোবাসার মানুষের তো অভাব নেই। কিন্তু ছেলের বাপ তো তাদের ভালোবাসা চায় না। ছেলের বাপ চায় শুধু একজন অপরূপ রমণী তাকে ভালোবাসুক, নিজের সবটা উজাড় করে ভালোবাসুক। ছেলের বাপের কাছে সে নিজেকে অর্পণ করে দিক, তার সবটা জোরে শুধু ছেলের বাপ থাকুক। ফার্সের কণ্ঠ অন্যরকম লাগছে। আদিয়া দুটো ফাঁকা ঢোক গেল। এই লোকের হলো কি? এত ভালোবাসা করছে কেন? ছেলের বাপের এত চাওয়া কেন? কারণ ছেলের বাপটা অনেক লোভী। লোভ তার শিরায় শিরায়। ছেলের মায়ের থেকে একটু ভালোবাসা, একটু আদর পাওয়ার লোভ সে সামলাতে পারছে না। আদিয়া কথা বলল না কোনো, চুপটি করে রইল সে। পাশ নিচের মুখটা এগিয়ে আনলো একটু। আদিয়ার কানের কাছে ফিস করে বলল, ছেলের মা তৈরি থাকুন। ছেলের বাপ খুব শীঘ্রই আপনাকে বধূ বেশে ঘরে তুলতে চলেছে। আপনাদের হরণ করে নিজের করে নেবে সে। নিজের কথাখানা শেষ করে আদিয়ার কানের লতিতে শব্দ করে একটা চুমু খেলো ফারিস। ফারিসের এহেন স্পর্শে কেঁপে উঠল আদিয়ার পুরো শরীর। দিনটা শুক্রবার। আজকে ফারিসের বাবা মা যাবে আদিয়াদের বাসায় আদিয়ার মায়ের সাথে কথা বলতে। সকাল থেকে আদিয়া বেজায় চিন্তিত। বিয়ের বিষয়টা এখনো মা জানে না। জানলে কেমন রিয়াক্ট করবে তা ভেবে ভেবে আদিয়া মূর্ছা যাচ্ছে। আপা তোর কি পেট খারাপ হয়েছে? আদিয়া আতিকের দিকে তাকালো। সোফায় ল্যাটকা মেরে শুয়ে আছে সে। দৃষ্টি আদিয়ার দিকে। এতক্ষণ যাবৎ বোনের কার্যকলাপ দেখছিল সে। পেট খারাপ কেন করতে যাবে আমার? তাহলে এমন করছিস কেন? এক জায়গায় স্থির হতে পারিস না? তোর চরকির মতো ঘূর্ণি দেখে আমার মাথা ঘুরছে। আর না ঘুরে এক জায়গায় বয় এবার। আদিয়া এগিয়ে গেল আতিকের দিকে। আতিকের বাহুতে আলতো চড় দিয়ে বলল, পড়াশোনা নেই তোর? এবার শুয়ে আছিস কেন? তুই মনে হয় ভুলে যাচ্ছিস আর মাত্র বাজার থেকে এসেছি। বাজার করে আমি ক্লান্ত। এখন আমার রেস্ট নেওয়া দরকার। পারলে আমার জন্য শরবত নিয়ে আয়। আচ্ছা শরবত না, চা নিয়ে আয়। আদিয়া আতিককে কিছু বলবে তার আগে মা ডেকে উঠল তাকে। আদি, একটু এই দিকে আয় তো। মায়ের ডাকে রান্নাঘরের দিকে গেল আদিয়া। ভয়ে বুকটা এখনো তার দূর দূর করছে, কি যে হবে। ফারিসে এলো নামাজে পর। তখন ঘড়িতে 3টা বাজে। ফারিসের এই সময় এভাবে দেখে অবাক হলেন আফিয়া বেগম। একবার তাকালেন মেয়ের দিকে। আদিয়া ওনার দিকে তাকিয়ে আছে। আজকে মেয়ের চোখের ভাষা অন্য। ভদ্রমহিলা কিছুটা হলেও যেন আন্দাজ করতে পারলেন। ফারিসরা বসে আছে আদিয়াদের বাসার ছোট্ট ড্রয়িং রুমটায়। ফায়াজ বসে আছে পাপার কোলে। সে অনেকবার মামার কাছে যেতে চেয়েছে, কিন্তু পাপ্পা যেতে দেয়নি, নিষেধ করেছে। বলেছে এখন যাওয়া যাবে না মাম্মার কাছে। আর তাই অভিমানে ফায়াজ সাহেব গাল ফুলিয়েছেন। আপনি হয়তো এতক্ষণে বুঝে গেছেন আমরা এখানে কেন এসেছি, তাই আর ভনিতা করব না। কথাটুকু বলেন ফয়সাল আহমেদ। আফিয়া বেগম আরও একবার মেয়ের দিকে তাকালেন। তারপর বলেন, সে কিছুটা বুঝতে পেরেছে বইকি, কিন্তু আমার মেয়েই কেন? আপনি হয়তো এখনও বিষয়টা জানেন না, তাই এ কথা বলছেন। আফিয়া বেগম মেয়ের দিকে তাকালেন। কোন বিষয়টা জানি না। ওরা অলরেডি বিয়ে করে নিয়েছে। কথাটা বিস্ফোরণের মতন হলো। বাড়ির 3টি মানুষ একই সাথে অবাক হয়ে তাকালো আদিয়ার দিকে। এটাও সম্ভব? আফিয়া বেগম বিশ্বাস করতে চাইলেন না। তার মেয়ে এমন নয়। তার মেয়ে এমন অবিবেচকের মতন কাজ কখনোই করতে পারে না। মেয়েকে তো তারা এমন শিক্ষা দেয়নি। আফিয়া বেগমকে ফারিস এক গল্প শোনালো, সবটাই নিজের বানানো। গ্রামের বিয়ের বিষয়টা কাউকে বলা হয়নি, তবে সবাই এটাই জানে তাদের বিয়েটা কোনো স্বাভাবিক পরিস্থিতিতে হয়নি। দুজনেই পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করেছে। আফিয়া বেগম শুনলেন সবটাই, তবে মানতে চাইলেন না এভাবে বিয়ে হয়। মেয়ের ওপর বেশ রুষ্ট হলেন তিনি। ফারিস ওনাকে মানানোর চেষ্টা করলো, বোঝানোর চেষ্টা করলো আদিয়ার দোষ নেই, মেয়েটার নির্দোষ। দোষ এখানে কারোরই ছিল না। যা করার পরিস্থিতি করেছে, তারা তো কেবল ছিল মহড়া মাত্র। ড্রয়িং রুমের পরিস্থিতি ধীরে ধীরে গুমট হয়ে উঠল। কেউ কোনো কথা বলছে না। থেকে থেকে এক একটা দীর্ঘশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। আদিয়ার মাকে রাজি করাতে বেশ বেগ পোহাতে হয়েছে সকলের। ভদ্রমহিলা এই বিয়ে মানতে নারাজ। এভাবে বিয়ে করে নিলেই হয়ে গেল বুঝি। তিনি মেয়ের উপর বেজায় রুষ্ট। আদিয়ার মতন একটা বুঝদার মেয়ে এমন একখানা কাজ করতে পারে তিনি তা বিশ্বাসই করতে
পারছেন না। এই কাজটা আমিরা করলে হয়তো তিনি এতটাও কষ্ট পেতেন না, কিন্তু আদিয়া, সে কিভাবে এটা করতে পারলো? মা, কাতর গলায় মাকে ডাকলো আদিয়া। কাজ করতে করতে হাত থেমে গেল আফিয়া বেগমের। তবে মেয়ের দিকে ফিরে তাকালেন না তিনি, নিজের মতন আবারও কাজ করতে লাগলেন। মায়ের এমন ব্যবহারে কষ্ট পেল আদিয়া। সে কি ইচ্ছে করে বিয়েটা করেছে? এ বিয়ের পিছনে তার দোষটা কোথায়? সে নিজেও তো একজন ভিকটিম। মা আমার কথা শোনো, এমন মুখ ফিরিয়ে থেকো না প্লিজ। মেয়ের এমন কাতর কণ্ঠ শুনে মন গলল না মায়ের। মায়ের মন পাথর হয়ে উঠেছে আজ। আদিয়া এবার মায়ের কাছে গেল, মায়ের হাত ধরে টেনে এনে সোফায় বসলো। আমিরা আর আতিক তখন টিভি দেখছিল। আদিয়ার চোখ দিয়ে ইশারা করতেই দুজন ভদ্র বাচ্চাটির মতন ভেতরে চলে গেল। মা এমন কেন করছো? বুঝতে পারছি রাগ করেছো, বকা দাও, মারো, তবু দয়া করে কথা না বলে থেকো না। আমার কষ্ট হয় মা, খুব কষ্ট হয় আমার। তোমার আবার কিসের কষ্ট? মাকে বুঝি দরকার আছে আর? বড় হয়েছ, নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে শিখেছ, এখন মাকে দিয়ে করবে কি? ভদ্র মহিলার কণ্ঠে অভিমান স্পষ্ট। বিয়েটা কোনো স্বাভাবিক পরিস্থিতিতে হয়নি মা, একটু বোঝার চেষ্টা করো। বুঝলাম, বিয়েটা কোনো স্বাভাবিক পরিস্থিতিতে হয়নি। তোমরা নিজেদের মতের বিরুদ্ধে গিয়ে পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করেছো, সব ঠিক আছে, কিন্তু বিয়ের কতগুলো দিন পেরিয়েছে, এতগুলো দিনেও তোমার মনে হয়নি মাকে জানানো উচিত? তোমার জীবনে মায়ের গুরুত্ব এতটুকুই? আদিয়া এবারে কেঁদে দিল, শব্দ করে কেঁদে উঠল মেয়েটা। মেয়ের কান্না দেখে বুকটা হু হু করে উঠল আফিয়া বেগমের। স্বামী হারিয়ে এই ছেলে মেয়েগুলোর দিকে তাকিয়ে তিনি শক্ত থেকেছেন, না হলে তার মন জানে স্বামীকে হারিয়ে কতটা ভেঙে পড়েছেন তিনি। এই সমাজে দুটো জোয়ান মেয়ে নিয়ে একা টিকে থাকা সহজ কথা নয়। প্রতিনিয়ত মানুষের নানা কটু কথা শুনতে হয়। ঘর থেকে বের হলে কিছু শকুন ওত পেতে থাকে, ওগুলো সহ্য করা বুঝি মুখের কথা? কাঁদতে কাঁদতে এক পর্যায়ে আদিয়ার হেসকি উঠে গেছে। মেয়েটা বেশিক্ষণ কাঁদতে পারে না, মাইগ্রেশনের ব্যথা উঠে যায়। তখন দুটো তিনটে ওষুধ গিলেও কাজের কাজ হয় না কিছুই। আপিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলেন, তারপর মেয়েকে উদ্দেশ্য করে বললেন, কেঁদো না, কেঁদে লাভ নেই, যা হওয়ার হয়ে গিয়েছে, যা করার করে ফেলেছ, এখন কেঁদে কুটেও লাভ নেই। অতীতকে অতীতের জায়গায় থাকতে দাও, ভবিষ্যৎ নিয়ে ভাবো। সামনের সপ্তাহে তোমার বিয়ে, সেদিকে মন দাও। অতটুকু বলেই ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন। একবার মেয়েকে দেখে চলে গেলেন নিজের ঘরে। নিজের ঘরে গিয়ে আস্তে করে দরজার চিটকিনিটা লাগিয়ে দিলেন। দরজায় পিঠ থেকে ফুপিয়ে উঠলেন। আজকের স্বামীকে বড্ড মনে পড়ছে তার। এতটা তাড়াতাড়ি তাদের ছেড়ে না গেলেও পারত মানুষটা। এত কিসের তাড়া ছিল তার? অপরদিকে অনেকক্ষণ কেঁদে কুটে শান্ত হলো আদিয়া। আস্তে করে উঠে নিজের ঘরে গেল। ইতিমধ্যেই তার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। রাত থেকে ওষুধের পাতাটা বের করে দুটো ওষুধ খেলো আদিয়া। রুমের লাইট অফ করে বিছানায় বসতেই বিচ্ছিরি শব্দে ফোনটা বেজে উঠল। আদিয়া ধীরে সুস্থে ফোনটা হাতে নিল। আরিশ ফোন করেছে। আদিয়ার তুলতে ইচ্ছে হলো না, সে ফোনটা ওভাবেই উল্টো করে রেখে দিল। ফোনটা কিছুক্ষণ বেজে নিচ থেকেই বন্ধ হয়ে গেল। আদিয়া আলগোছে বিছানায় পিঠ ঠেকিয়ে দিল। এখন একটা ঘুম দরকার, যদিও ঘুম আসবে বলে মনে হচ্ছে না, তবুও চেষ্টা করতে ক্ষতি কি। পরদিন সকালে ঘড়িতে তখন 8টা বাজে। আজ বেশ বেলা করে ঘুম ভাঙল আদিরার। সারা রাত মাথা ব্যথায় ছটফট করে শেষ রাতে ঘুমিয়েছে বলে হয়তো উঠতে এতটা দেরি হয়েছে। আদিয়া ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে নিল। অফিস যেতে লেট হলে আবার স্যালারি কেটে নেবে বস। আদিয়া কোনো রকম রেডি হয়ে বের হয়ে এলো। টেবিলে বসে নাস্তা করছে আমিরা, আতিক। আদিয়া উকি দিয়ে একবার রান্নাঘরের দিকে দেখলো, না মানি। আদিয়া দীর্ঘশ্বাস ফেল। মা কোথায়? ঘরে। ছোট্ট করে উত্তর দিল আমিরা। আদিক চুপচাপ খাচ্ছে। আদিয়া ভাই বোনকে দেখলো। কালকে থেকে ওরা তার সাথে তেমন একটা কথা বলছে না। কেন বলছে না তা জানা নেই আদিয়ার। হয়তো মায়ের মতন এরাও রেগে আছে। আমিরার পাশে একটা চেয়ার টেনে বসলো আদিয়া। প্লেটে পরোটার ভাজি নিতে নিতে বলল, তোরা কি আমার উপর রাগ করে আছিস? খাওয়া থামলো দুজনে। একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করে বলল, রেগে কেন থাকবো আপা? আদিয়া আবারও দীর্ঘশ্বাস ফেল। সেটা তো তোরা জানিস, কালকে থেকে কথা বলছিস না ঠিকঠাক। তেমন কিছু না আপা, আসলে তুই কাউকে না বলে হুট করে বিয়ে করে ফেলেছিস।
বিষয়টা মানতে একটু কষ্ট হচ্ছে। কেন? কষ্ট কেন হচ্ছে? আমি বুঝি বিয়েটা করতে পারি না? অবশ্যই পারিস, কেন পারবি না? কিন্তু কাউকে না বলে যে করবি এটা ভাবিনি। এই আপা, তোরা বুঝি প্রেম করতি, তাই এইভাবে বিয়ে করেছিস? উচ্ছ্বাসিত গলায় কথাটা জানতে চাইল আমিরা। আদিয়া ভুরকুচকে তাকালো তার দিকে, বোনের এহেন দৃষ্টিতে একটু ভরকালো আমিরা। আপা মানে এমনি জানতে চাইলাম, প্রেম না করলে হুট করে বিয়ে কেন করবি? তুই এত প্রেম প্রেম করিস কেন? আমার তো তোকে সন্দেহ হয়। তুই ইদানিং পড়তে বসে মিটি হাসিস। বলে উঠল আদিক, সাথে সাথে আদিকের কথার বিরোধিতা করে উঠল আমিরা। একদম বাজে কথা বলবি না। তোকে কে বলেছে আমি প্রেম করি? কবে দেখেছিস আমাকে পড়তে বসে মিটি হাসতে? মুহূর্তের মধ্যে ঝগড়া লেগে গেল দুটোতে। আদিয়ার মধ্যে ওদের থামানোর কোনো গরজ দেখা গেল না। সে নিজের মতন নাস্তা করে অফিসের জন্য বেরিয়ে গেল। আজ অফিসে আসতে বেশ দেরি হয়েছে আদিয়ার। একে তো দেরি করে ঘুম ভেঙেছে, তার উপর রাস্তায় অনেকক্ষণ গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে। যেদিন দেরি হয় সেদিন যেন সব দিক দিয়েই দেরি হয়। আদিয়া নিজের ডেস্কে বসে দম ফেল। এক প্রকার হাঁপিয়ে উঠেছে সে। এর মধ্যে পিয়ন এসে বলে গেল তাকে ফারিস ডেকে পাঠিয়েছে। আদিয়া তাড়াহুড়ো করল না, চেয়ারে 2 মিনিট বসলো, আস্তে ধীরে পানি খেলো, তারপর গেল ফারিসের কেবিনে। নিজের কেবিনে তখন পায়চারি করছে ফারিস। চিন্তায় তার মাথা ব্যথা উঠে গেছে। আদিয়াকে আসতে দেখে যেন জানে পানি এলো তার। আদিয়া, কখন ডেকেছে তোমাকে? এতক্ষণ লাগে আসতে? কেন রেখেছেন? কাজ আছে কোনো? কাজ? রাখো তোমার কাজ। আগে বলো, কালকে রাতে ফোন ধরনি কেন? কাল রাতে আসলে ঘুমিয়ে গিয়েছিলাম। স্বাভাবিক কণ্ঠে জবাব দিল আদিয়া। আদিয়ার কথা ফারিস বিশ্বাস করলো কি না তা ঠিক বোঝা গেল না। ওদিকে সব ঠিকঠাক? আন্টি রিয়াকশন কি ছিল আমরা যাওয়ার পরে? আপনারা যাওয়ার পরে মা আমাকে ঝাঁটা দিয়ে পিটিয়েছে। বেশ সিরিয়াস গলায় কথাটা বলল আদিয়া। ফারিস প্রথমে বিশ্বাস করে নিয়েছিল কথাটা, তারপর ভুরুকুচকে তাকালো নিজের বধূর দিকে। মজা করছো? আদিয়া উপর নিচে মাথা ঝাঁকলো, অর্থাৎ হ্যাঁ, সে মজা করছে। ফারিস বিরক্ত হলো এটা মজা করার সময়। এদিকে চিন্তায় তার ডায়াবেটিস হয়ে যাচ্ছে, আর এই মেয়ে এখনো মজা করছে, বিরক্তিকর। এক ছেলে মা হয়েও এমন সিরিয়াস একটা সময় মজা করছো? বলি বুদ্ধি যদি কবে হবে তোমার? আমি বুঝতে পারছি না আপনি এত টেনশন কেন করছেন। রিল্যাক্স। কিভাবে রিল্যাক্স থাকবো? কালকে আন্টি যেভাবে রিয়েক্ট করলো, তারপর রিল্যাক্স থাকা যায়? আদিয়া স্বামীর দিকে এগিয়ে এলো, তার হাতে টেনে নিয়ে চেয়ারে বসালো। এত চিন্তা করবেন না, সব ঠিক আছে। মা এখন একটু নাখোশ হয়েছে ঠিক, কিন্তু আমি তো মাকে চিনি, ঠিক মেনে নেবে সবটা। আদিয়া বাসার কাহিনী কিছু বলল না, শুধু লোকটাকে টেনশন দিয়ে কাজ নেই। এমনিতেই মাথায় টেনশনের পাহা নিয়ে ঘুরে সে। শিওর? আদিয়া চোখের ইশারায় আশ্বস্ত করলো ফারিসকে। ফারিস যেন এবার একটু শান্ত হলো, চিন্তাটাও কমলো মনে হয়। আজকে ফাইয়াজের পরীক্ষা ছিল না? হ্যাঁ। শেষ হবে কয়টায়? 11টায়। ঘড়িতে নজর বুলিয়ে জবাব দিল ফারিস। ঠিক আছে, আজকে আমি নিতে যাব ছেলেকে, আপনার যাওয়ার দরকার নেই। আদিয়ার কথা শুনে ফারিস মুখ গোমরা করলো। ফারিসকে মুখ গোমরা করতে দেখে আদিয়া ভুরু কুচকে তাকালো তার দিকে। এই লোকের আবার কি হলো? কি হলো? গাল ফুলিয়েছেন কেন? তুমি জানো তুমি একজন স্বৈরাচারী মহিলা? আদিয়া অবাক হলো। সে স্বৈরাচারী? কি করেছেটা কি সে? আমি স্বৈরাচারী? আপনার কেন মনে হলো আমি স্বৈরাচারী? কি করেছি আমি? তুমি দুনিয়ার সবার কথা ভাবো, শুধু আমার কথা ছাড়া। সবার কেয়ার করো, আমার ছাড়া। আদিয়া বিরক্ত হলো। এই দামড়া লোকের কথা সে কি ভাববে? আর কেয়ার কেমনে করবে? তাকে কোলে নিয়ে বসে থাকবে? আপনি মনে হয় পৃথিবীর প্রথম বাপ যে নিজের ছেলেকেও হিংসে করেন। তো করবো না? ছেলের মা সারাক্ষণ ছেলেকে নিয়ে ব্যস্ত থাকে, ওইদিকে ছেলের বাপ যে একটুখানি আদরের অভাবে কিসমিসের মতন কেমন শুকিয়ে যাচ্ছে তা তার চোখেই পড়ে না। এটা কি স্বৈরাচারী আচরণ নয়? আদিয়া দেখল মন দিয়ে একজন 29 বছর বয়সী দামড়া শিশুর অভিযোগ শুনল, যে কিনা আদরের অভাবে শুকিয়ে যাচ্ছে, তাও কিসমিসের মতন। এবার মনে হয় আদিয়া বিনতে সালাহ এর ফারিস আহমেদের উপর একটু মায়া লাগলো। সে স্বামীর দিকে 2 কদম এগিয়ে গিয়ে তার শুকিয়ে যাওয়া গালখানায় একটা চুমু খেলো। এবার তাজা হয়ে যাবেন, চিন্তা করবেন না আর। আদিয়া অতটুকু বলে আর দাঁড়ালো না আদিয়া, কারণ সে জানে ফারিস আহমেদ লোভী, একটুতে তার কিছুই হয় না, একটু দিলে তার অনেকখানি লাগে। অপরদিকে আদিয়ার যাওয়ার
দিকে তাকিয়ে রইল ফারিস। আদিয়ার কিছু একটা হয়েছে মনে হয়, তা না হলে কেন সে ফারিস আহমেদকে চুমু খাবে? ফারিস আহমেদের প্রতি তো রমণী এতটাও সদয়া নয়। ফায়াজের কিন্ডার গার্ডেনের পাশে একটা শিশু পার্ক আছে। আদিয়া ফায়াজকে নিয়ে সেখানে এসেছে, সাথে ফারিসও আছে। আদিয়া তাকে সাথে আনতে চায়নি, লোকটা জোর জবরদস্তি করে সাথে চলে এসেছে। এতে আদিয়া খানিকটা বিরক্ত হলো বটে, তবে আজকে ফায়াজ অনেক খুশি। আজকে তাকে মাম্মা পাপা দুজনেই নিতে এসেছে। ফায়াজ নিজের ফ্রেন্ডদের সাথে তার মাম্মার সাথে আলাপ করিয়েছে। ফায়াজের খুশি দেখে খুশি হলো আদিয়াও। সে একটু পরপর ছেলের ফোলা ফোলা গাল টেনে দিচ্ছে, তাতে যেন ছেলের খুশি দ্বিগুণ হয়ে উঠছে। মামা তোলো, স্লিপারে উঠি। চলো। চলো মানে কি? তুমি স্লিপার উঠবে নাকি? আদিয়ার হাত টেনে ধরে বলল ফারিস। আদিয়া তাকালো ফারিসের দিকে, চোখ নাক মুখ সব কুঁচকে রেখেছে। হ্যাঁ, কতদিন ওঠা হয় না। আদিয়া, এটা বাচ্চাদের জন্য। তো কি বলতে চাইছেন? আমি মোটা? আমি উঠলে স্লিপার ভেঙে যাবে? ফারিস ভরকে গেল। সে মোটো আদিয়াকে বলেনি, আর সে মোটাও নয়, দেখতে তো ওই পাটকাঠির মতন শুকনো। ওজন খুব বেশি হলে 45 কেজি হবে। ভুল বুঝছো, আমি তোমাকে মোটে বলিনি। এটা তো বাচ্চাদের খেলার জন্য। তুমি উঠলে বিষয়টা কেমন দেখায় না? একদমই কেমন দেখায় না। নিজে বুড়ো হয়েছেন বলে কি আমাকেও বুড়ি মনে হয়? সরুন তো সামনে থেকে, যত সব। ফারিস বকে টকে ছেলের হাত ধরে স্লিপারের দিকে এগিয়ে গেল আদিয়া। ফাইয়াজ, তুমি আগে যাও। ফায়াজ তাই করলো। সে আগে স্লিপারে উঠলো, তারপর উঠলো আদিয়া। মাম্মা লেডি, রেডি। 1 2 3 গো। গো বলার সাথে সাথেই দুজনে স্লিপ থেকে গড়িয়ে পড়লো। নিচে নামতেই হাসিতে ফেটে পড়লো ফায়াজ। খুব মজা পেয়েছে সে। তোলো তোলো, আবার দেয়। এর আগে পাপার সাথে সে বহুবার পার্কে এসেছে, মাম্মার সাথে এই প্রথম এলো। তার জন্য বোধহয় খুশিটা একটু বেশি হয়েছে সে। ওরা আবার গেল। অপরদিকে নিচে দাঁড়িয়ে মা ছেলের খুশি দেখছে ফারিস। ওদের হাসি দেখে হাসি ফুটে উঠল তার ঠোঁটো। ফারিস চট করে পকেট থেকে ফোন বের করলো। এই সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দি না করলেই যেন নয়। কিছুক্ষণ খেলে ক্লান্ত হয়ে ঘাসের উপর বসলো মা ছেলেতে। ফারিস তাদের জন্য পানি নিয়ে এলো। ফারিস ছেলেকে কাছে টেনে নিল। এত তাড়াতাড়ি এনার্জি শেষ হয়ে গেল বুঝি মা ছেলের? পাপ্পা, আমরা অনেক মজা করেছি। ছেলের ফোলা ফোলা গাল আলতো করে টেনে দিয়ে বলল। তাই নাকি বাবা? ফায়াজ ঘন ঘন মাথা নাড়ল। তুমি গেলেও মজা হতো, তুমি গেলে না কেন? এসব ছোটদের খেলা বাবা, আমি তো বুড়ো হয়ে গেছে, বাইরে যাইনি। ফারিস আর চোখে আদিয়ার দিকে তাকিয়ে কথাখানা বলল। বাবার কথার মানে ছেলে না বুঝলেও ছেলের মা ঠিকই বুঝলো। কথায় কথায় যে তাকে একটা সূক্ষ্ম খোঁচা দিয়েছে ফারিস আহমেদ, তা আদিয়া বিনতে সালো স্পষ্টই বুঝতে পারল। এই লোককে তো সে চেনে ভালো মতন, তাকে না জ্বালালে কি আর তার পেটের ভাত হজম হয়? ওরা আরও কিছুক্ষণ পার্কে সময় কাটালো, তারপর রওনা দিল। রাস্তায় তিনজনে মিলে লাঞ্চটাও করে নিল। ফায়াজকে বাড়িতে পৌঁছে দিয়ে ফারিস আর আদিয়া গেল অফিসে। চোখের পলকেই চলে গেল সপ্তাহটা। কালকে শুক্রবার আদিয়া আর ফারিসের বিয়ে। বিয়েটা ঘরোয়াভাবেই হবে, বিয়ে তো হয়ে গেছে আগেই। এখন শুধু সামাজিকতা রক্ষায় একটু ঘরোয়া আয়োজন এই যা। আদিয়াদের বাসায় তেমন আয়োজন নেই, মানুষও নেই তেমন। আদিয়ার নানু বাড়ি থেকে শুধু কিছু মানুষ এসেছে। বাবা মারা যাওয়ার পর দাদিবাড়ির সকলের সাথে তাদের সম্পর্ক মরে গেছে। চাচা ফুপু কেউ তাদের খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি, তারাও যায়নি যেচে পড়ে। এ আদি, এই শাড়িটা পরে আয় তো। বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপছিল আদিয়া। তখনই কথাখানা বলতে বলতে ভেতরে এলো খালাতো বোন রোজা। রোজা আপার সাথে আদিয়ার সম্পর্কটা খুব ভালো। রোজা আপা আদিয়াকে নিজের ছোট বোনের মতোই আদর করে। আদিয়াও তাকে বড় বোনের মতো শ্রদ্ধা করে। এখন আবার শাড়ি কেন আপা? শাড়ি কেন মানে? হলুদ দেবো না তোকে? কি বলো, হলুদের আয়োজন করছো নাকি? তুই আসলেই আহামক হয়ে গেছিস আদি। কালকে তোর বিয়ে, আজকে হলুদের আয়োজন করবো না তো কি করব? এখন বেশি কথা না বল, এই শাড়িটা পরে আয়। এদিকে সবাই তোর জন্য অপেক্ষা করছে। আদিয়াকে আর কিছু বলতে না দিয়ে তাকে ঠেলে ঠুলে ওয়াশরুমে পাঠিয়ে দিল রোজা। আদিয়াকে ওয়াশরুমে পাঠিয়ে দিয়ে বিছানার ওপর কাঁচা ফুলের গহনাগুলো সব সুন্দর করে সাজিয়ে রাখলো। যদিও মা মেয়ের মধ্যে চলছে তীব্র মৌন যুদ্ধ, তবুও রোজা সবটা আয়োজন করেছে। বিয়ে কি আর বারবার হয়? আর আদি একটা ভুল হয়তো করেছে,
তার জন্য কি সে সারা জীবন শাস্তি পাবে? আর এখানে তো মেয়েটার দোষ ছিল না কোনো। সে নিজেও তো পরিস্থিতির শিকার, সে নিজেও ভিকটিম। রোজা দীর্ঘশ্বাস ফেল। তার খালাটা আগে এমন ছেলে মানুষ ছিল না। খালুকে হারিয়ে সেই প্রাণবন্ত খালাটা যে কোথায় হারিয়ে গেল। রোজা দীর্ঘশ্বাস ফেল। এটা সত্যি, জীবন কারোর জন্য থেমে থাকে না। জীবন চলে যায় জীবনের মতন করে, কিন্তু একজন মানুষের অভাবে বদলে যায় অনেক কিছু, বদলে যায় জীবনের অর্থ। এর মধ্যেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আদিয়া। গায়ে তার কাঁচা হলুদ রঙের শাড়ি, ফর্সা গায়ে শাড়িটা মানিয়েছে বেশ। আদিয়া একবার বিছানায় দেখল, এ তো এলাহি কাণ্ড। সে শাড়ির আঁচল ঠিক করতে করতে বলল, এ আপা, এত শপিং করলে কখন বলো তো? রোজা কিছু না বলে ঠোঁট টিপে হাসলো। ওমা, হাসছো কেন আপা? শপিং আমি করিনি। কে করলো তবে? আমিরা তো জীবনেও হবে না। এই মেয়ে নিজের জন্য সামান্য ওড়নাও তো কিনতে পারে না। এগুলো সব তোর বর কিনে পাঠিয়েছে। আদিয়ার হাত থেমে গেল। বর? তারপর মানে ফারিস আহমেদ? ফারিস আহমেদ করেছে এত সব? আদিয়া এবার জিনিসগুলোর দিকে চোখ বোলালো। সবগুলো জিনিস চমৎকার। তার চেয়েও বড় কথা, জিনিসগুলো আদিয়ার পছন্দের। এই যে তার গায়ের শাড়িটা কথাই ধরা যাক, তার তো কতদিনে ইচ্ছে ছিল নিজের গায়ে হলুদের এমন কাঁচা হলুদ রঙের একটা শাড়ি গায়ে জড়িয়ে কাঁচা হলুদের গহনায় সে সাজবে। আদিয়া ভাবতে বাধ্য হলো, ফারিস আহমেদ এত কিছু জানলো কিভাবে? আদিয়া কাঁচে ফুলের গাজরাটা হাতে নিল, কিছুক্ষণ নেড়েচেড়ে তা দেখল। নাকের কাছে ধরে ফুলের গন্ধ শুকলো। আজকে ফুলগুলো থেকে অন্যরকম একটা ঘ্রাণ আসছে। ফারিস আহমেদের ঘ্রাণ, হয়তো ফারিস আহমেদের ভালোবাসার ঘ্রাণ। আচ্ছা, ভালোবাসার ঘ্রাণ হয় হয়তো। তা না হলে আদিয়া কিভাবে পাচ্ছে? ফুলগুলোতে সে কিভাবে ফারিস আহমেদকে অনুভব করতে পারছে? নিজের ভাবনায় নিজেই অবাক হলো আদিয়া। ফারিস আহমেদের সাথে থেকে থেকে সেও পাগল হয়ে গেছে। উল্টোপাল্টা চিন্তা ভাবনা করছে, মাথায় সারাক্ষণ ভালোবাসা ঘুরছে। ভালোবাসা ছোঁয়াছে রোগ। ফারিস আহমেদের সাথে থেকে তাকে সেই রোগে ছুঁয়ে দিয়েছে। বরকে অনুভব করে পরে করিস। এখন ফটাফট তৈরি হয়ে নে, ওদিকে সব রেডি। আদিয়ার ঘোর কাটলো। সে একটা একটা গহনা গায়ে জড়ালো। ড্রয়িং রুমের সোফা সরিয়ে একপাশে রঙিন কাপড় টানি ছোটখাটো একটা স্টেজের মতন করা হয়েছে। আদিয়ার প্রিয় ফুল দিয়ে সাজানো হয়েছে তার। একটু পর রোজা আদিয়াকে নিয়ে এলো। আমিনা সবকিছু সাজিয়ে রাখছে। আতিক সবকিছু তদারকি করছে। আশেপাশে ছোট কাজিনেরা নাচে ব্যস্ত। একপাশে মামি আর খালারা গল্প করছে। আদিয়া মাকে না দেখে মায়ের খোঁজ করলো। এই 7 দিন মায়ের সাথে তার কথা হয়নি বললেই চলে। দেখা হলে মা তাকে এড়িয়ে গিয়েছেন। একই বাড়িতে থেকে তাদের মধ্যে কত মাইলের দূরত্ব। মায়ের সাথে তার কখনোই তেমন সখ্যতা ছিল না, তবে এতটা দূরত্ব ছিল না তাদের মাঝে। আদিয়া দীর্ঘশ্বাস ফেল। দাঁড়িয়ে আছিস কেন আদি? আয় বয় এখানে। এই আপা, দেখ তো সাজানোটা কেমন হয়েছে। আদিয়া আরও একবার নজর বুলালো। সবকিছু কত সুন্দর, কতটা মনোমুগ্ধকর। সবকিছুই তার জন্য আজকের আয়োজন, সব তার। আদিয়াকে এনে বসানো হলো। নানু, খালা, মামিরা এসে এক একে আদিয়াকে হলুদ দিল। মা তখনও আসেনি। আদিয়া বড় খালাকে ডাকলেন। কিছু বলবি শোনা? মা কোথায়? এলো না যে? আসিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলেন। বোন তার বোন। ঝিন নীরব লড়াই সবটাই জানেন তিনি। মেয়েটার জন্য তার খারাপ লাগে। একটা না হয় ভুল সে করে ফেলেছে, তার জন্য এতটা শাস্তি কি সে পেতে পারে? লঘু পাপে গুরু শাস্তি হয়ে গেল না? আর এখানে মেয়েটার দোষ কোথায়? সে কি নিজের ইচ্ছেতে বিয়েটা করেছিল? না তো। তাহলে কিসের এত অভিমান, কিসের এত রাগ? এই যে মেয়েটা কাল পরের বাড়ি চলে যাবে, তখন কি মায়ের কষ্ট হবে না? তার হৃদয় পুড়বে না? আফসোস হবে না নিজের সব কঠিন সব ব্যবহারের জন্য? খালার থেকে উত্তর না পেয়ে ফুপিয়ে কেঁদে উঠল আদিয়া। মা এখনো রেগে আছে আমার উপর, তাই না? আমি খুব খারাপ মেয়ে, তাই না খালা? ভদ্রমহিলা বঞ্চিকে আগলে নিলেন। এসব কে বলে শোনা? আমাদের আদি তো লাখে এক, তার তুলনা আছে বুঝি? তিনি আরো অনেক কথা বলে আদিয়াকে শান্ত করলেন। এভাবে আনন্দের মুহূর্তটা খারাপ করার মানেই হয় না। জীবনে এই সময়টা আর কখনোই আসবে না। আজকে শুক্রবার। আদিয়ার সকালটা হলো অন্যরকম ভাবে, অন্যরকম এক আমেজে। বেশ ভোরে ঘুম থেকে উঠল আদিয়া। বাসে কেউ তখনও ওঠেনি। আদিয়া একবার পুরোটা বাসা চক্কর দিল, তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল ছাদে। 3 তলা
বাসাটা দুতলায় থাকে তারা। তাদের বাসাটা বেশ পুরনো আমলের, জায়গায় জায়গায় প্লাস্টার খসে খসে পড়েছে। বাড়ির মালিক গত হয়েছেন আরও কয়েক বছর আগে। মালিকের একটা ছেলে, সেও থাকে ভিন দেশে। পরিবার সমেত বছরও দেশে আসার টান নেই তাদের, তাই বাড়িটা মেরামত করা হয়নি বহুদিন। ছাদের এক কোণায় আদিয়া অনেকগুলো গাছ লাগিয়েছিল। গাছ তার অনেক প্রিয়। বাবা প্রতি জন্মদিনে তাকে গাছ উপহার দিত। আদিয়া সেসব গাছ খুব আগ্রহ নিয়ে ভীষণ যত্ন করে টবে লাগাতো। আদিয়া নিজের শখের গাছগুলোকে ছুঁয়ে দিল। বেলি গাছে দুটো ফুল ফুটেছে। এই বেলি গাছটা বাবা লাগিয়েছিলেন নিজের হাতে। বাবার বেলি ফুল প্রিয় ছিল। বাবা আদিয়ার বিয়ে নিয়ে বাবার কত স্বপ্ন ছিল, আজকে বাবাও নেই। সেসব স্বপ্নও নেই। মানুষের সাথে সাথে তাদের শখ স্বপ্ন দাফন হয়ে যায়। আর যদি বাবা বেঁচে থাকতেন তাহলে হয়তো সব কিছু অন্যরকম হতো। আদিয়া জানে সকলে তাকে ভুল বুঝলেও বাবা কখনো এমন করতেন না। এই পৃথিবীতে বাবার থেকে বেশি কেউ তাকে বোঝেনি। আজ বাবা নেই, তাকে বোঝার মতনও কেউ নেই। বেশ কিছুক্ষণ নির্মল বাতাসে সময় কাটিয়ে নিচে নামলো আদিয়া। এখন এক কাপ চা হলে মন্দ হয় না। আদিয়া রান্নাঘরে যেতে দেখলো মা ইতিমধ্যেই উঠে গেছেন। রান্নাঘরে এসে কাজও শুরু করে দিয়েছেন। সাথে আছেন বড় খালা। মা আদিয়াকে দেখেও কিছু বললেন না। আদিয়া আবারও দীর্ঘশ্বাস পেল। এখন আর চা খেতে মন চাইছে না। সে চলে যাওয়ার জন্য পা ঘুরালো। এমন সময় ডেকে উঠলেন খালা। আদি, কিছু লাগবে তোর? না, এমনি দেখতে এসেছিলাম। চা খাবি? দেবো 1 কাপ? লাগবে না। আদি আর দাঁড়ালো না, চলে গেল নিজের ঘরে। এই বাড়িতেই ইদানিং কেমন তার দম বন্ধ লাগে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। চেনা পরিবেশটা আচমকে কেমন যেন অপরিচিত হয়ে উঠেছে। আদিয়া ঘরে গিয়ে দেখলো রোজা উঠে গেছে। আমিরাও আদো ঘুমে। রোজা আপা তাকে টেনে তোলার চেষ্টা করছে। আর 10টা মিনিট ঘুমোতে দাও আপা, প্লিজ। আর 10 মিনিট। কোনো 10 মিনিট নয়, এখন উঠবতে কত কাজ পড়ে আছে জানিস? সব করতে হবে না, উঠ তাড়াতাড়ি। রোজা জোড়াজুড়িতে আমিরা উঠে বসলো। মেয়েটা এখনো ঘুমিয়ে টলছে। এবার রোজার নজর গেল আদিয়ার দিকে। এই আদি, কোথায় গিয়েছিলি? একটু ছাদে গিয়েছিলাম আপা। শোন, ফ্রেশ হয়ে একেবারে গোসল করে আয়। গোসল? এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় দেখলি? অলরেডি 8টা বেজে গেছে। এখন থেকে সাজগোজ শুরু না করলে শেষ হবে কখন? সাজগোজ আর কি এমন করব বলো তো? ওই তো একটু হালকা মেকওভার। তোকে এত কথা বলতে কে বলেছে? যা বলছি তাড়াতাড়ি কর। আদিয়াকে তাড়া দিয়ে রোজা বেরিয়ে গেল। তার মনে তার অনেক কাজ। একটা কাজ অবশ্য কমেছে, তা হলো পার্লারের লোক বাড়ি এসে সাজিয়ে দিয়ে যাবে। এদিক দিয়ে বাঁচা গেছে। আমিরা ওয়াশরুম থেকে বের হতেই আদিয়া ঢুকলো। আপা, চুলে কিন্তু শ্যাম্পু করিস ভালো মতন। আমিরার কথায় আদিয়া পুরো কুচকে তাকালো তার দিকে। তোর কেন মনে হলো আমি শ্যাম্পু করব না? কারণ তুই ঘুরে একটু শীতের ভাব পেলেই তোর শ্যাম্পু করা শিখে উঠে যায়। তোর মনে হচ্ছে না তুই ইদানিং অনেক বেশি আজে বাজে কথা বলছিস? একদম মনে হচ্ছে না। আজকে চলে যাবি, এত ঝামেলা করিস না। যা বলেছি তাই কর। আমিরা আর দাঁড়ালো না, চলে গেল। বোনের বিয়েতে কি কম কাজ তার। বেশ সময় নিয়ে গোসল করলো আদিয়া। লম্বা চুলগুলোতে খুব যত্ন করে শ্যাম্পু করলো সে। তার চুলগুলো ফারিসে নাকি খুব প্রিয়। লোকটা আসলেই পাগল, তা না হলে কিভাবে বলে আদিয়ার চুলের ঘ্রাণ তার ভালো লাগে। এমনও হয় নাকি? হবে হয়তো, না হলে ফারিস আহমেদ এগুলো বলে কিভাবে? আদিয়া গোসল থেকে বের হয়ে দেখলো বড় খালা নাস্তা নিয়ে এসেছেন। আদি, তাড়াতাড়ি নাস্তা খেয়ে নে। ওই বাড়ি থেকে ফোন করেছিল, ওরা পার্লারের মেয়েটাকে পাঠিয়ে দিয়েছে, এসে যাবে কিছুক্ষণের মধ্যেই। খেয়ে বসে থাক। আদিয়ার খেতে ইচ্ছে হলো না। খিদে নেই তার। খেতে ইচ্ছে করছে না খালা? এমন বললে হয়? কালকে রাতেও তুই খাসনি ঠিক করে। এমন করতে হয় না সোনা, খেয়ে নে। এখন না খেলে আজকে আর খেতে পারবি না ঠিক মতন। আদিয়া তবুও খেতে চাইল না। গাইগুই করতে শুরু করলো। উফ, দাও তো প্লেট আমাকে, আমি গাইয়ে দিচ্ছি। মায়ের হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে আদিয়ার সামনে বসলো রোজা। এই আদি, এখানে এসে বস। বেশ কঠোর গলায় কথাটা বলল রোজা। আদিয়া নাকচ করতে পারলো না। গাল ফুলিয়ে রোজা আপার সামনে বসলো সে। ওকে খাইয়ে দিয়ে তুইও তৈরি হয়ে নে, ওই বাড়ি থেকে লোক আসলে আপ্যায়নেরও ব্যাপার আছে। কতটুকু বলে বড় খালা চলে গেলেন। রোজা ছোট ছোট লোকমা করে আদিয়াকে খাইয়ে দিচ্ছে যত্ন করে।
আদিয়া খেতে খেতে রোজা আপাকে দেখছে। কাজিনদের মধ্যে রোজা আপা তার সবচেয়ে প্রিয়। রোজা আপাকে দেখলে তার মন ভালো হয়ে যায়। আপা, বল। তুমি বিয়ে করবে না? আদিয়ার এহেন প্রশ্নে রোজার হাত থেমে গেল। তার চোখ দুটি হয়ে উঠল অনুভূতি শূন্য। তুমি কাউকে পছন্দ করো আপা? আবারও প্রশ্ন করলো আদিয়া। রোজা এবারও জবাব দিতে পারল না। কি জবাব দেবে সে? একটা পুরুষকে ভালোবেসে তার জন্য অপেক্ষা করে সে নিজের যৌবন খুইয়ে দিচ্ছে। এমন এক পুরুষের জন্য সে অপেক্ষা করছে যে সে জানে না আদৌ পুরুষটা আসবে কিনা, তাকে গ্রহণ করবে কিনা, তাকে ভালোবাসবে কিনা। রোজা দীর্ঘশ্বাস ফেল। সবকিছু সবার জন্য হয় না। বিয়ে ভালোবাসা সবার জন্য না। এসব সবাই পায় না। যারা পায় তারা নিঃসন্দেহে ভাগ্যবতী। রোজা কোনো কথা না বলে আদিয়াকে খাওয়ানো শেষ করলো। মুখে হাসি থাকলেও অন্তরে বয়ে যাচ্ছে তার কালবৈশাখী ঝড়। আদিয়ার খাওয়া শেষ হতে পার্লারে দুটো মেয়ে এলো সাজাতে। তারা এসে ঝটপট নিজেদের কাজ শুরু করে দিল। আদিয়া বসে রইল চুপচাপ, ভদ্র বাচ্চাটির মতন। ঘড়িতে তখন 2টা 20। ফারিসেরা এসে দাঁড়ালো আদিয়াদের বাড়ির দরজায়। বিয়েটা ঘরোভাবে হোক আর জমকালোভাবে, আনন্দ তো থেকেই যায়। সদর দরজার সামনে রিবন বেঁধে গেট আটকে দাঁড়িয়েছে সকলে। বাড়িতে পক্ষ থেকে তেমন লোকজন না আসে বাক বিতনটা তেমন হলো না। এক তরিকুল আর কতক্ষণ বাক যুদ্ধ চালিয়ে যাবে এসব হাঁটুর বয়সী মেয়েদের সাথে। ওরা গেট ছাড়তেই ফারিস ভেতরে এলো। ওকে একটা সোফায় বসতে দেওয়া হলো। ফায়েজ ততক্ষণে চলে গেছে তার মাম্মার কাছে। পাপা বলেছে আজকে মাম্মা তাদের সাথে তাদের বাসায় যাবে। এখন থেকে মাম্মা তাদের সাথেই থাকবে। তার এখন ফ্যামিলি। ফায়েজ ফ্যামিলি মানে বুঝে। বাচ্চাটা আজকে খুব খুশি। খুশিতে মনটা তার বাকবাকুম হয়ে আছে। নিজের ঘরে বসেছিল আদিয়া। আজকে সে লাল বউ সেজেছে, টুকটুকে লাল একটা মিষ্টি বউ। আদিয়া নিজেকে দেখে নিজেই মুগ্ধ হচ্ছে। আজকে সে ফারিস আহমেদের পছন্দ অনুযায়ী সেজেছে, ফারিস আহমেদের জন্য সেজেছে। মাম্মা, ফায়েজাটাকে আদিয়া আয়না থেকে চোখ সরিয়ে ফায়েজের দিকে তাকালো। ছেলেটা পাঞ্জাবি পরে এসেছে। আদিয়া মিষ্টি হাসলো ছেলেকে দেখে। হাতের ইশারায় কাছে ডাকলো তাকে। ফায়েজ বাধ্য ছেলের মতন মায়ের কাছে গেল। মাম্মা তোমাকে মিষ্টি লাগছে। ছেলের কথাই আবারও হাসলো আদিয়া। তাই? ফায়েজ মাথা নাড়ল। আজকে কাকে বেশি সুন্দর লাগছে, পাপাকে নাকি মাম্মাকে? মাম্মাকে। জবাব দিতে একটু সময় নিল না ফায়াজ। আচ্ছা ফাইয়াজ, তুমি কাকে বেশি ভালোবাসো, পাপাকে নাকি মাম্মাকে? এবার ফায়াজ মুখ গোমরা করলো। সে তো মাম্মাকে বেশি ভালোবাসে, কিন্তু এই কথা বলে পাপা রাগ করে, কষ্ট পায়। অপরদিকে ছেলের গোমরা মুখখানা ভালো লাগলো না আদিয়ার। সে দুহাতের আজলে ছেলের ছোট্ট মুখখানা নিয়ে বলল, কি হলো ফাইয়াজ, মন খারাপ করলে কেন হঠাৎ? মাম্মাকে বেশি ভালোবাসি বললে পাপা রাগ করে। সরল গলায় জবাব দিল ফায়াজ। ফায়াজের জবাবে ফারিসের উপর বিরক্ত হলো আদিয়া। লোকটা বড্ড হিংসুটে। সে চাই দুনিয়ার সকল মানুষ তাকে ভালোবাসুক। এত ভালোবাসাটা দিয়ে করবেটা কি সে? ভালোবাসার আচার বানাবে? ফায়াজ আর আদিয়া যখন কথায় বলাই ব্যস্ত, তখন রুমে এলো ফারিসের বড় বোন। ওরা কালকে রাতে এসেছে। ফুপকে আসতে দেখে ফায়াজ মাকে ছেড়ে তার কাছে গেল। উচ্ছ্বাসিত গলায় বলল, পিপি দেখো মামা। ফাতিয়া ভাতিজাকে আগলে নিলেন। চটাস করে ফোলা গালে একটা চুমু খেয়ে বলল, ও এটাই বুঝি ফাইয়াজের মাম্মা? বাহ, ফাইয়াজের মাম্মা তো একেবারে পুতুলের মতো দেখতে। পিপির কথাই ফায়াজ শব্দ করে হাসলো। আসলেই তার মাম্মা পুতুলের মতন, পুতুল মাম্মা। যাও, পাপা ডাকছে তোমাকে। ভালো আছো আদিয়া? আলহামদুলিল্লাহ। দুজনে নীরব রইল কিয়ৎক্ষণ। আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। উৎসুক করতে লাগলো ফাতিহা। কিছু বলতে চাইলে নির্দ্বিধায় বলতে পারেন আপু, আমি কিছু মনে করব না। ফায়াজ আমাদের খুব আদরের। ওর মধ্যে আমরা ফায়াজকে দেখতে পাই। ফায়াজ যখন তোমাকে চাইলো, আমরা সকলে অবাক হয়ে গিয়েছিলাম। যে ছেলে সহজে মানুষের সাথে মিশতে পারে না, হুট করে কেন একটা মেয়েকে মা হিসেবে চাইবে? এতটুকু বয়সে ছেলেটা মায়ের কি বোঝে? অতটুকু বলে থামলো ফাতিহা। তোমাদের বিয়েটা কিভাবে হয়েছে সবটাই আমি জানি। ফারিস বলেছে আমাকে। তুমি প্রথমে বিয়েটা করতে চাওনি, তাও জানি। আমি তোমাকে সেসব কথা বলতে আসিনি। শুধু একটা কথাই বলবো, ফায়াজকে কখনো অবহেলা করো না। ছেলেটা জন্মের অভাগা আদিয়া। তোমাকে সে মা মানে, ওকে মায়ের মতোই ভালোবেসো। বলতে বলতে কেঁদে উঠল ফাতিয়া। আদিয়া নিজের জায়গা থেকে উঠে এসে ফাতিয়ার কাঁধে হাত রাখলো।
ফাইয়াজ জবে থেকে আমাকে মা বলে সেদিন থেকেই ও আমার ছেলে। ও যখন আমাকে মা বলে ডাকে আমার মনেও থাকে না ছেলেটাকে আমি জন্ম দেইনি। আমি ওকে নিজের অংশ মনে করি। চিন্তা করবেন না, আমি ওকে কখনো বুঝতে দেব না ওকে আমি জন্ম দিইনি। সব সময় ও আমার কাছে আমার প্রথম সন্তান। ওর মাধ্যমেই আমি প্রথম মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম আপু। ওকে অবহেলা করব কি করে আমি? ওই ছেলেটা আমাকে যে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে তা আমাকে বাবার পরে আর কেউ বাসেনি। আদিয়ার কথাই ফাথিয়া শান্ত হলো। ফায়াজের চিন্তা তার সবসময় থাকে। ছেলেটার মায়ের কষ্ট দূর হলো বলে এবার আরও একবার আদিয়া বিনতে সালেহ ফারিস আহমেদের নামে কবুল বলল। এবারের ভয়ে আতঙ্কে বা অনিচ্ছায় নয়, এবার সম্পূর্ণ ভরসা ভালোবাসায় কবুল বলেছে আদিয়া। আজকে থেকে আদিয়া বিনতে সালেহ ফারিস আহমেদের নামে দলিল হয়ে গেল। সে চাইলেও আর ফারিস আহমেদকে উপেক্ষা করতে পারবে না। আদিয়া দম ফেল। আজকে এই মুহূর্ত থেকে সে ফারিস আহমেদের, শুধুই ফারিস আহমেদের। অপরদিকে ফারিস তার পাশে বসে থাকা অপরূপা মেয়েটিকে দেখছে। এই মেয়েটি তার স্ত্রী। ভাবতেই ফারিসের বুকটা অন্য একরকম প্রশান্তিতে ভরে উঠছে। আদিয়া বিনতে সালেহ সে নিজেও জানে না ফারিস আহমেদের জীবনে সে কতটা মূল্যবান। সে নিজেও জানে না এক জীবনে ফারিস আহমেদ তাকে কতটা চেয়েছে। ফারিসের মনে পড়ল সেই দিনটার কথা, যেদিন সে আদিয়াকে প্রথমবারের মতো দেখেছিল। আজ থেকে প্রায় 6 মাস আগের কথা। সেদিন ছিল ঝুম বৃষ্টি। ফারিসের গাড়িটা আটকে ছিল সিগনালে। গাড়িতে বসে বসে বিরক্ত হচ্ছিল ফারিস। বিরক্তিতে কুঁচকে ছিল তার নাক মুখ। নিজের বিরক্তি ভাবটা কাটাতে ফারিস বৃষ্টির মধ্যে গাড়ির জানালা খুলে দিয়েছিল। একটু জানালার কাজটা নামাতেই চোখের সামনে ভেসে উঠেছিল নীল শাড়ি পরিহিত এক অপরূপা রমণী। দোয়াত মেলে দিয়ে মুক্ত বিহঙ্গের মতো বৃষ্টিতে ভিজছিল সে। ফারিস আহমেদে কি হয়েছিল সেদিন কে জানে। দিন দুনিয়া ভুলে সে নীল শাড়ি পরিহিতা রমণীকে দেখতে ব্যস্ত হয়ে উঠেছিল। নিজের এই 29 বছরে সে কম মেয়ে দেখেনি। প্রেমও তো করেছে একটা, কিন্তু এমন অনুভূতি তো হয়নি কোনোদিন, এমন তো লাগেনি কোনোদিন। তাহলে এবার কেন? এই অজানা অনুভূতির মানেটা বুঝতে ফারিস আহমেদের সময় লেগেছিল ঢের। বুঝতে পেরেই এক অজানা আক্ষেপে বুক পড়েছিল তার। পাপ্পা, ছেলের ডাকে অতীত থেকে বর্তমানে ফিরে এলো ফারিস। কি হচ্ছে বাবা? মাম্মাকে নিয়ে পালিয়ে যাবো কখন আমরা? এই তো একটু পরে যাবো শোনা। তা নো, ওইখানে একটা নানু আছে, আমাকে লুকিয়ে লুকিয়ে তিনটে তুমি খেয়েছে, আদলও করেছে অনেকগুলো। ছেলের কথাই ফারিস ভুরু কুচকাল। এই বাড়িতে এমন কে আছে? কে ছিল? ওই যে মাম্মার মতো দেখতে, যে বলো বলো চোখ, তুলো লম্বা লম্বা। ফারিস বুঝতে পেরে ঠোঁট এলিয়ে হাসলো। উনি আদিয়ার মা। ওনাদের মা মেয়ের চেহারাই বেশ মিল। যে কেউ দেখলেই বলে দিতে পারবে তাদের মধ্যকার সম্পর্ক। উনি বলেছে ওনাকে নানু ডাকতে। নানু মানে কি পাপ্পা? নানু মানে মাম্মার মাম্মা। উনি মাম্মার মাম্মা হয়? হ্যাঁ বাবা। তাহলে ওনাকে তুমো দিয়াছি, নানু যে দিল নিতান্ত করিনি। আচ্ছা যাও। ফারিস চলে গেল। ফারিস যেতেই আদি একটু চেয়ে ফেলো ফারিসের দিকে। কি ব্যাপার, এত তাড়াতাড়ি কন্ট্রোল হারিয়ে ফেললে? একটু তো সবুর করো। যা করার বাসায় গিয়ে করিও, বাধা দেবো না তো। তোমাকে মানা করার সাধ্য আমার আছে বুঝে? বাজে কথা বন্ধ করুন। আগে বলুন বাপ ছেলে মিলে কি গুজুর গুজুর করছিলেন? বুঝলে আদিয়া, তোমার মা জামাই না মেনে নিলেও না থেকে ঠিকই মেনে নিয়েছে। ভদ্রমহিলা নিজের আসলটা ঠিক রেখেছে। মানে? আন্টি ফায়াজকে আদর করেছেন আড়ালে, আর বলেছেন তাকে নানু বলে ডাকতে। সত্যি? অবাক হয়ে জানতে চাইল আদিয়া। ফারিস হেসে মাথা নাড়ল। আদিয়ার মনটা ভরে উঠল। সে ভাবতে পারেনি মা এত সহজে ফায়াজকে মেনে নেবে। উনি বিয়েটা না মানতে পারলেও এই ফায়াজকে মেনে নিয়েছেন, তাই অনেক। আদিয়ার বিয়ের সময় হয়ে এলো। সে এখন চলে যাবে। নিজের পরিচিত ঘর, পরিচিত মানুষজন ছেড়ে সে চলে যাবে। আবার যখন ফিরে আসবে তখন হয়তো সে হয়ে যাবে অতিথি। মেয়েদের জীবন কত বিচিত্র হয়। নিজের চেনা ঘর পরিবেশ ছেড়ে অন্যত্র চলে যেতে হয়। মানিয়ে নিতে হয় নতুন ঘর পরিবেশ, নতুন মানুষদের সাথে। আদিয়া দরজার সামনে দাঁড়িয়ে বাসাটাকে একবার দেখলো। এই বাসায় তারা যখন এসেছিল তার বয়স ছিল 5 বছর, আর এখন বয়স 25। জীবনের 20টা বছর সে এই বাসাটাই কাটিয়েছে। জীবনের সবচেয়ে ভালো দিনটা থেকে শুরু করে জীবনের সবচেয়ে খারাপ দিনটা সে এই বাড়িতে পার করেছে। বিদায়ের সময় আদিয়া খুব একটা কাঁদলো না, তবে আমিরা কাঁদলো খুব। উফ, ছোট আপা কাঁদছে
কাঁদছিস কেন এত? মনে হচ্ছে বড় আপার জায়গায় তোকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছি। বিরক্ত হয়ে পড়ল আদি। ততক্ষণে কাঁদতে কাঁদতে আমির আর হিসকি উঠে গেছে। আদিয়া বোনকে আগলে নিল। এই মেয়েটা এত নাজুক, কিছু থেকে কিছু হলে কেঁদে ভাসায়। আপা তুই যাস না। আচ্ছা যাবো না, এবার তুই কান্না থামা। এত কান্না করতে হয় না। আয় আম্মু। বোনকে সান্ত্বনা দিয়ে কথাটা বলল আদিয়া। কিন্তু আদিয়ার কথা পছন্দ হলো বাপ ছেলের। বাপ ছেলেতে কিয়ৎপল ভুরুকুচকে তাকিয়ে রইল আদিয়ার দিকে। তারপর একসাথে প্রশ্ন করে উঠল। যাবে না মানে? প্রশ্নখানা শেষ হতেই ওরা একে অপরের মুখ চাউচিয়ে করে আবারও আদিয়ার দিকে তাকালো। তাদের এই মুহূর্তে উত্তর দরকার। ফাইসার ফায়েজের কাছে উপস্থিত সকলেই শব্দ করে হেসে উঠল। এতে একটু ফারিস লজ্জে পেল। ফায়েজ এসব বুঝে না। সে মাম্মাকে নিয়ে যেতে এসেছে। এখন যদি মাম্মা না যায় তাহলে তো মুশকিল হয়ে গেল। মামা তোলো, দেরি হয়ে যাচ্ছে। আদিয়াকে এক প্রকার টেনে ধরল বাচ্চাটা। আমিরা এবার ছাড়লো বোনকে। ফায়েজের কাছে এসে বলল, শোনো, আমার বোনকে দিচ্ছি, যত্নে রাখবে। ফায়েজ মাথা নাড়ল, অর্থাৎ সে মাম্মাকে যত্ন রাখবে। এই সময় নানু বলেছিল এই কথা। আদিয়া পুরো ঘরে চোখ বুলিয়ে মাকে খুঁজল, পেল না। আশাহত হলো আদিয়া। তার বিদায়ের সময়ও মা থাকবে না। তার অপরাধ কি এতটাই বড় ছিল যে মা শেষ মুহূর্তে এসেও তাকে ক্ষমা করতে পারল না? সে কি এতটাই ক্ষমার অযোগ্য হয়ে উঠেছিল? আদিয়া খালাকে মায়ের কথা জিজ্ঞেস করলে খালা জানালেন উনি নিজের ঘরে। আদিয়া ফায়েজের হাতখানা ছাড়িয়ে নিয়ে মায়ের ঘরের সামনে গেলেন। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। আদিয়া দুবার নক করলো, দরজা খুলল না। মা, আমি চলে যাচ্ছি। যদি তোমার মনে হয় আমায় ক্ষমা করেছো বা ক্ষমা করতে পারবে, তবে জানিও আমায়, আমি সাথে সাথে চলে আসবো। আমি যাচ্ছি, তোমরা ভালো থেকো। আদিয়া পা ঘুরিয়ে কদমে এসে একটু থামল। ঘাড় ঘুরিয়ে একবার বন্ধ দরজাটার দিকে দেখল সে। বুকটা ভারী হয়ে আসছে তার। কান্নারা সব তলা পাকিয়ে যাচ্ছে তার। আদি আর দাঁড়াতে চাইল না, কিন্তু তার পা দুটো টলটলো করছে। তার মনে হচ্ছে সে হাঁটতে পারছে না। মাথাটাও কেমন ঘুরাচ্ছে। মনে হচ্ছে এখনই বুঝি পড়ে যাবে সে। আদিয়া চেষ্টা করেও নিজের টাল সামলাতে ব্যর্থ হলো। তবে সে পড়ে যাওয়ার আগেই একজোড়া বলিষ্ঠ হাত তাকে আগলে নিল, জায়গা করে নিল নিজের প্রশালী প্রশস্ত বুকে। আদিয়া ঠিক আছে? আদিয়া মাথা নেড়ে ঠিক আছে বলো। ফারিস বিশ্বাস করল না। আদিয়া নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে সে এক ঝটকায় আদিয়াকে কোলে তুলে নিল। একবার আদিয়ার নানু আর খালার দিকে তাকিয়ে বিদায় নিল সে। এখন ফারিস আহমেদের রুমে শুয়ে আছে আদিয়া। পাশে বসে আছে ফায়েজ। মায়ের শিওরে বসে সে মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আদিয়া না করলেও সে শোনেনি। তাকে সকলে বলে দিয়েছে মাম্মার যত্ন নিতে। সে তো সবাইকে কথা দিয়েছে মাম্মার যত্ন নেবে। এখন যদি সে মাম্মার যত্ন না নেয় তাহলে তো বিষয়টা রং হবে, তাই না? এতটুকু ছেলের পাকা পাকা কথা শুনে আদিয়া হাসলো। তার ছেলেটা এত মিষ্টি কেন? শুধু খেয়ে ফেলতে ইচ্ছে করে। তোমার পাপা কোথায় ফাইয়াজ? ফুপাইকে নিয়ে বাইরে গেছে। কোথায় গেছে? বাড়িতে আসার একটু পরে। আচ্ছা। তারা মা ছেলেতে মিলে গল্প করতে লাগলো। তাদের গল্পের মাঝখানেই রুমে আসলো ফাতিহা। ফাতিহাকে দেখে আদিয়া উঠে বসলো। উঠতে হবে না, তোমার শরীর এমনিতেই দুর্বল। সমস্যা নেই আপু। ফাতিহা হাসলো। ফায়াজ সাহেবকে আজকে ঘুমাবেন না? ঘুমাবো। চলুন পিপির সাথে। পিপি আপনার জন্য যে গিফটগুলো এনেছি তা তো দেওয়া হলো না। গিফট এনেছো পিপি? উচ্ছ্বাসিত হয়ে জানতে চাইলো ফায়াজ। অবশ্যই এনেছি। ফায়াজ লাফ দিয়ে পিপির কোলে উঠে গেল। ফাতিহা ফায়াজকে বুকের সাথে জড়িয়ে ধরে আদিয়াকে উদ্দেশ্য করে বলল, তুমি রেস্ট করো, আমি ফারিসকে পাঠিয়ে দিচ্ছি। আদিয়া মাথা নাড়ল। ফারিসের নাম শুনেই বুকের ভেতরটা ধরম ধরম শুরু করে দিয়েছে। সে কি ফারিস আহমেদকে ভয় পাচ্ছে? হবে হয়তো, কিন্তু কেন উত্তরটা জানা নেই। ফারিস যখন রুমে এলো ঘড়িতে সময় তখন 11টা ছাড়িয়ে গেছে। আদিয়া তখন বারান্দায় দাঁড়িয়েছিল। একা রুমে ভালো লাগছিল না বলে সে বারান্দায় এসে দাঁড়িয়েছিল। ফারিসের বারান্দাটা বেশ বড়, ফুল গাছও আছে অনেক। এগুলো সব নতুন আনা। আগের বার যখন সে এসেছিল তখন গাছগুলো ছিল না, শুধু দুটো ক্যাকটাস গাছ ছিল এখানে। এবার তার সাথে যুক্ত হয়েছে হরেক রকমের ফুল গাছ। সবগুলোই আদিয়ার পছন্দের ফুল। আদিয়া হাসলো ঠোঁট এলিয়ে।
কিছু কিছু মানুষ মুখে না বলে আমাদের বুঝিয়ে দেয় আমরা তাদের জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ, আমরা তাদের জীবনের কতটা জায়গা জুড়ে আছি। এই যে ফারিস সারাক্ষণ তার সাথে খোঁজাখুঁজি করে, সারাক্ষণ তাকে বিরক্ত করে, কিন্তু যখন যত্নের কথা আসে তখন কি সুন্দর করে না তাকে আগলে নেয়, তাকে গুরুত্ব দেয়, তার সকল পছন্দ অপছন্দের খেয়াল লোকটা খুব সূক্ষ্মভাবে রাখে। তার জীবনে হয়তো একটা ফারিস আহমেদের কমতি ছিল, যা আজ ঘুচে গেল। অপরদিকে ফারিস রুমে এসে আদিয়াকে দেখতে না পেয়ে ভুরু কুচকাল। কোথায় গেল সে? বাসর ঘরে বউ নেই কেন? বইয়ের বদলে পড়ে আছে দুটো বালিশ। এটা কেমন কথা হলো? ফারিস আহমেদ মনে হয় ইতিহাসের প্রথম পুরুষ যে কিনা বাসঘরে ঢুকে বিছানায় বউকে দেখতে না পেয়ে দেখতে পেয়েছে দুটো বালিশ। সে কি এখন বালিশের ঘুমটাও ওঠাবে? ফারিস আবার বিছানায় দেখলো দুটো বালিশের সাথে সাথে একটা কাঁথাও আছে। শেষ রাতের দিকে হালকা শীত পড়ে বলে কাঁথা রাখা আছে। ফারিস মুখ কোচকালো। আসলে ফারিস আহমেদের কপালটাই খারাপ। তার কপালে কি আর বইয়ের শখ আছে? বিয়ে করেও যদি বউকে না পাওয়া যায় তাহলে বিয়ে করে হলোটা কি? একেবারে ছ্যামার্কা একটা জীবন তার। রাজ্যের বিরক্তি নিয়ে ফারিস কাভার থেকে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। এই মধ্যে গোসল করা দরকার। শরীর থেকে বসবস করে ফিনাইলের গন্ধ আসছে। তারা হাসপাতালে গিয়েছিল। ফাতিয়ার পর সৌরভের দুঃসম্পর্কের এক ফুপু হার্ট অ্যাটাক করেছে। তাকে দেখতে গিয়েছিল তারা। ফিনাইলের গন্ধ ফারিস নিতে পারে না, বমি এসে যায় তার। সেই সাথে কিছু বিচ্ছিরি অভিজ্ঞতা মাথার চারা দিয়ে ওঠে। বারান্দায় কিছু সময় কাটিয়ে আদিয়া রুমে ফিরে এলো। ফারিস আহমেদ এখনও আসেনি। আদিয়া বুঝে পেল না সে একা একা কী করবে। ফারিস আহমেদ থাকলে না হয় একটু ঝগড়া করা যেত তার সাথে। এভাবে পাঞ্চে মুখে বসে থাকতে ভালো লাগছে না। আদিয়া এবার ছেলের ঘরে যাওয়ার কথা ভাবলো। দেখে আসা উচিত ছেলেটা ঠিকমতো শুলো কিনা। ফাইজের ঘরে যাওয়ার জন্য যেই না আদিয়া দরজার দিকে পা বাড়ালো অমনি ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো ফারিস আহমেদ। সবেমাত্র গোসল করে বেরিয়েছে সে। গায়ে তার বিন্দু বিন্দু পানি, পানিগুলো সরু রেখা ধরে গড়িয়ে পড়ছে। আদিয়া তাকিয়ে রইল হাবভাতের মতন, চোখের পলক পড়ছে না মেয়েটার। অপরদিকে চোখের সামনে এমনভাবে আদিয়াকে দেখে কিছুটা অবাক হয়েছিল ফারিস। কিছু বলতে গিয়েও বলল না। আদিয়ার দৃষ্টি তার দিকে, চোখের পলক পড়ছে না তার। ফারিস দুষ্টু হেসে এগিয়ে এলো আদিয়ার দিকে। আদিয়ার মুখের সামনে তুড়ি বাজিয়ে দুষ্টু কণ্ঠে বলল, আদিয়া, কি দেখছো আমার চোখ বড় বড় করে? আগে কখনো সিনারি দেখোনি? আদিয়ার ঘোর কাটলো। সে আমতা আমতা করে বলে উঠল, কই কিছু দেখছিলাম না তো। যা মিথ্যেবতী মেয়ে, এতক্ষণ তো আমি গেলে খাচ্ছিলে। এসব কি ঠিক? ফাঁকা ঘরে একটা অবলা ছেলে কিভাবে দেখছিলে? আমার তো ভয় হচ্ছে এখন। কখন না জানি আবার আমার সরলতার সুযোগ নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ো। আমি আমার ভোলা ভালা নিরীহ অবলা পুরুষ মানুষ। পাশের কথায় আদিয়া মুখ বাঁকালো। আসছে ভোলা ভালা নিরীহ পুরুষ মানুষ। ব্যাটার শিরায় শিরায় শয়তানি। ফারিস আয়নার সামনে গিয়ে মাথা মুছতে লাগলো। শরীরে তার এখনো পানি। আদিয়া ঢোক গিলল। এমন দৃশ্য চোখে দেখা যায় না। ফারিস আয়নায় তখন আদিয়াকেই দেখছিল। আদিয়ার বিভ্রান্তিকর দৃষ্টি তাকে মজা দিচ্ছে খুব। বেচারি আদিয়া বিনতে সালেহ এবার আসবে উট পাহাড়ের নিচে। ফারিসকে মিটিমিটি হাসতে দেখে তেতে উঠল আদিয়া। তেজস্বী গলায় বলল, এমন দাঁড়দের ডিস্কো লুক নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? কি ভেবেছেন এভাবে সামনে আসলে আমি সিডিউস হয়ে যাব আর আপনার প্রেমে হেদিয়ে মরবো? প্রেমে তো তুমি হেদিয়ে মরেছই, শুধু স্বীকার করছো না। আমি আর আপনার প্রেমে? এতটাও খারাপ দিন আসেনি যে আমি আপনার মতো সেকেন্ড হ্যান্ড লোকের প্রেমে পড়ব। ফারিস আশাহত হলো। সে মোটো সেকেন্ড হ্যান্ড নয়, সে পিওর, একেবারে আনইউজড। এখনো অবধি আনপ্যাকও হয়নি তার। এই অবস্থায় এসব অভিযোগ মানা যায়? দিলে ব্যথা লাগে না বুঝি? শোনো, শুধু ঠোঁটটা ছাড়া আমি পুরোটাই ভার্জিন, আনইউজড। ঠোঁটের ভার্জিনটাও তোমার কারণেই হারিয়েছে। তাই কথায় কথায় এসব অন্তরে ব্যথা দেওয়ার কথা বলবে না। বেশ গম্ভীর গলায় কথাটি বলল ফারিস। আদিয়া একবার ফারিসকে দেখে চোখ নামিয়ে ফেলল। এ লোকের আসলে লজ্জা নেই। এভাবে কিভাবে শুধু একটা তোয়ালে পরে একটা মেয়ের সামনে দাঁড়িয়ে থাকতে পারে সে? আপনি কথা না বলে আগে কাপড় পরে আসুন। পরবো না, এভাবেই বসে থাকবো আমি সারা রাত। দেখি কি করতে পারো তুমি। তেরা গলায় জবাব দিল ফারিস।
আপনি থাকুন এভাবেই বসে, আমি গেলাম ছেলের ঘরে। এই না, দাঁড়াও। তড়ক করে এগিয়ে এলো ফারিস। এক হাতে আদিয়ার এক হাত চেপে ধরলো। হাত ধরেছেন কেন? ছাড়ুন বলছি। না, ছাড়বো না। ছাড়বেন না মানে? ছাড়ুন। এত ছাড়ুন ছাড়ুন করছো কেন? একবার তো বলতে পারো ধরে থাকুন। আমার ঠেকা পড়েছে, অসভ্য লোক। ছাড়ুন আমার হাত। বলেছি না ছাড়বো না। ধরেছে কি ছাড়ার জন্য নাকি? আদিয়া নিজেকে ছাড়ানোর জন্য মুসরামুসি করতে শুরু করে দিল। এত নড়াচড়ায় ফারিসের পরনে তোয়ালেটা ঢিলে হয়ে এলো। সে এক হাতে আদিয়ার হাত ধরলো, অপর হাতে তোয়ালে চেপে ধরলো। আদি এবার ফারিসের মুখের দিকে দেখছে, আরেকবার তোয়ালে ধরে রাখা হাতের দিকে। আর নড়াচড়া করিও না, তোয়ালেটা যে কোনো সময় খুলে পড়ে যাবে। অসভ্য লোক। আরো বসে থাকুন টাওয়াল পরে। সব হয়েছে তোমার জন্য। আমার জন্য মানে? আমি কি করলাম আবার? তুমি একটা ঝগড়ুটে মহিলা, খালি ঝগড়া করো আমার সাথে। দেখো কে বলছে নিজে সারাক্ষণ পা দিয়ে ঝগড়া করে, এখন আমাকে বলতে আছে ঝগড়ুটে। এই, আপনি আগে আমার হাত ছাড়ুন। আগে বলে যাবে না? আগে আপনি হাত ছাড়ুন। আগে বলো যাবে না। ঠিক আছে, যাব না। সত্যি? সত্যি। বিরক্ত হয়ে বলল আদিয়া। ফারিস আস্তে করে আদিয়ার হাত ছাড়লো, খেয়াল রাখলো যেন আদিয়া চলে না যায়। আদিয়া অপর দিকে মুখ করে দাঁড়িয়ে রইল। এই আদিয়া, বলুন। লুঙ্গি পরবো? বাসর ঘর লুঙ্গি, বিষয়টা অনেক থ্রিলিং হবে না? আপনার যা মন চায় পড়ুন, তাও কাপড় পরুন প্লিজ। না থাকে লুঙ্গি বেকায়দায় ঘুরে গেলে আবার আরেক সমস্যা। দেখা যাবে তখন তুমি কন্ট্রোলেস হয়ে আমার উপর হামলে পড়েছ। তোমাকে আমি বিশ্বাস করি না, যেভাবে হাপুস নয়নে তাকিয়ে থাকো আমার দেহের দিকে। আপনার দেহের দিকে তাকিয়ে থাকি মানে কি? কি বলতে চাইছেন আপনি? আমার নজর খারাপ? কথায় আছে, যার মনে যা লাফিয়ে উঠে তা। আমি তোমাকে একবারও নজর খারাপ মহিলা বলি নাই, তুমি নিজে বলছো। তার মানে তুমি আসলে আমাকে চোখ দিয়ে গেলে খাও। ছি, এত অধপতন তোমার। ফারিসের এসব কথা আর নিতে পারল না আদিয়া। সে পরাস্ত হলো। ঘরের কোনায় রাখা সোফাটায় চুপচাপ গিয়ে বসে রইল। আদিয়ার থেকে কোনো জবাব না পেয়ে ফারিস তাকালো তার দিকে। গালে হাত দিয়ে সোফায় বসে আছে মেয়েটা। ফারিস দ্রুত পা ঘুরিয়ে গেল আদিয়ার কাছে, গাল থেকে হাত সরিয়ে দিতে দিতে বলল, গালে হাত দিয়েছো কেন এমন? তোমাকে জামাই মরেছে নাকি? আদিয়া একবার ফারিসকে দেখলো চোখ তুলে, কিছু না বলে আবারও চুপ করে রইল। ফারিস আদিয়ার পাশে বসে কিছুক্ষণ তাকে দেখলো, তারপরে গলা পরিষ্কার করে বলল, সারা রাত কি এভাবে বসে থাকার পরিকল্পনা করেছো? আদিয়া চুপচাপ উঠে বিছানার কাছে গেল, তার পেছন পেছন ফারিসও গেল। আদিয়া ফারিসকে সম্পূর্ণ উপেক্ষা করে বিছানা ছাড়তে লাগলো। বিছানা ছেড়ে একপাশে বালিশ রেখে বসলো। ফারিস কোমরে হাত রেখে এতক্ষণ বধূর কার্যকলাপ দেখলো। আদিয়া পা দুটো অনবরত নড়ছে, মানে সে নার্ভাস। আদিয়ার এই নার্ভাস হওয়ার কারণ বুঝতে পেরে ফারিস ঠোঁট কামড়ে হাসলো। মেয়েটার জন্য ফারিসের একটু মায়া লাগলো। আজকের মতন অনেক হয়েছে, আবার কালকে থেকে শুরু করা যাবে। ফারিস আস্তে করে বিছানায় উঠে এলো, বালিশে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ থাকা অবস্থাতেই আদিয়াকে উদ্দেশ্য করে বলল, লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ো। আদিয়া ঘাড় ঘুরিয়ে ফারিসকে দেখলো। তাকে শুয়ে পড়তে দেখে আদিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে লাইট অফ করে সে আলগোছে বিছানায় শুয়ে পড়ল। একেবারে কিনারে ঘেঁষে শুল সে, তবে বেশিক্ষণ টিকতে পারল না। ফারিস তাকে টেনে নিজের কাছে নিয়ে এলো, পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে আদিয়ার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল চুপচাপ। ছাড় দিয়েছে মনে এই না এতটা দূরত্ব সহ্য করব। আদিয়া নড়াচড়া ভুলে এভাবেই শক্ত হয়ে শুয়ে রইল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, ভেতরে হাঁসফাঁস লাগছে খুব। তবে তার মাথার মধ্যে ফারিস আহমেদের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার কোনো প্রয়াস দেখা গেল না। ঘরের ভেতরটা তখনও অন্ধকারে ডুবে আছে। ঘরের পরিবেশটাও শান্ত, বাইরে ভোরের আলো ফুটে উঠলেও সূর্য তখনও ওঠেনি। জানালার পর্দাগুলো মৃদু বাতাসে উঠছে, পর্দার ফাঁক গলে মৃদুমন্দ শীতল বাতাস ঘরে প্রবেশ করে ঘরটাকে শীতল করে দিচ্ছে। আদিয়া নড়ে চড়ে উঠল, তবে বেশি একটা সুবিধা করতে পারল না। সে এখনও ফারিসের বাহু বন্ধনীতে আবদ্ধ। আদি একটু নড়াচড়া করে আবারও ঘুমে তলিয়ে গেল। ওইদিকে আদিয়া নড়াচড়ায় ঘুম ভেঙে গেল ফারিসের। তার ঘুম পাতলা, ঘুম হালকা হয়ে আসতেই পিটপিট করে চোখ মেলে তাকালো ফারিস। বুকটা কেমন ভারী ভারী লাগছে তার। ফারিস ভালো করে চোখ মেলে তাকিয়ে দেখলো আদিয়া তার বুকের মাঝে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে।
দেখতে একেবারে বিড়াল ছানার মতো লাগছে। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর এসে পড়েছে আদিয়ার। ফারিস ঠোঁট এলিয়ে হাসলো। এমন একটা স্নিগ্ধ সকাল কে না চায়? এমন সকাল তার জীবনে বারবার আসুক, হাজারবার আসুক। ফারিস আলতো হাতে খুব যত্ন করে আদিয়ার চুলগুলো গুছিয়ে দিল। আদিয়ার চুল থেকে মিষ্টি মিষ্টি স্মেল আসছে একটা। ফারিস আদিয়ার চুলে নাক ডুবিয়ে স্মেল নিল। কি শ্যাম্পু দেয় এমি, এত সুন্দর স্মেল! সে তো কসকো সাবান দিয়ে গোসল করে। মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত কসকো সাবান ডলে ডলে গোসল করে সে। মাঝে মধ্যে ফায়াজের জনসনের বেবি শ্যাম্পু দেয় চুলে, ওইটার স্মেলও ভালো, একটা সফট স্মেল আসে। দামি জিনিসের মানও ভালো হয়। কিছুক্ষণ এভাবেই কেটে গেল। পাশ দেওয়াল ঘড়িতে সময় দেখল, এখন না উঠলে নামাজ মিস হয়ে যাবে। পাশ আদিয়াকে নিচে থেকে ছাড়িয়ে নিল। আলগোছে উঠে বসলো সে। বসে থেকে কিছুক্ষণ আদিয়াকে দেখলো। কি আশ্চর্য, এ মেয়েকে রেখে যেতে ইচ্ছে কেন করছে না, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। মনে হচ্ছে এ মেয়েটাকে দেখে দেখে সে নিজের জীবনে কয়েক শত বছর অনায়াসে কাটিয়ে দিতে পারবে। ফারিস ফোঁস করে একটা দম পেল। ইচ্ছে না করলো ফারিস আর বসলো না, বউ তো তারই, তাকে দেখার অনেক সময় পাওয়া যাবে। ফারিস ফ্রেশ হয়ে অজু করে আসলো। তারপর আদিয়াকে ডাকলো। এই এই আম